ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করল তেহরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান বলেছে, দেশের নাগরিকদের নিরাপত্তা সরকারের কাছে রেড লাইন, এ নিয়ে কোনো রকম আপোষ করা হবে না। একই সঙ্গে ইহুদিবাদী ইসরায়েল ইরানের ভেতরে যে সমস্ত সন্ত্রাসী তৎপরতা চালিয়েছে তা বিনা জবাবে পার পাবে না বলেও তেহরান ঘোষণা করেছে। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরমি বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে হত্যা এবং ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল হামলা চালানোর হুমকি দেওয়ার পর বার্তা সংস্থা তাসনিম এই সাক্ষাৎকার গ্রহণ করে। আলী বাহাদুরি বলেন, ইসরায়েলের জন্মের মূলে ছিল দখলদারিত্ব ও সন্ত্রাসবাদ এবং এখনও পর্যন্ত তা পরিষ্কার। অবৈধ ইহুদিবাদী সরকার সন্ত্রাসবাদ, নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল এবং এর অস্তিত্ব টিকে রয়েছে এই সমস্ত অন্যায় অপকর্মের মধ্য দিয়ে। বাহাদুরি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের কাছে তার জনগণের নিরাপত্তা হচ্ছে রেড লাইন। বাইরের শক্তি ইসরায়েলের হুমকি থেকে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন সরকার তা নেবে। ইরান সরকারের মুখপাত্র সুস্পষ্ট করে বলেন, ইসরায়েলের ব্যাপারে তার দেশের অবস্থান একেবারেই পরিষ্কার এবং তাতে কখনো পরিবর্তন আসবে না। ইসরায়েলের নানামুখী সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিষ্কার অবস্থান এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি। রাফেল গ্রোসির রাজনৈতিক রং লাগানোর বক্তব্যের প্রতিক্রিয়ায় আইএইআর মহাপরিচালককে কঠোর ভাষায় সতর্ক করল ইরান। রাজনৈতিক বিবৃতি দিয়ে পরিস্থিতিকে আরও ঘোলাটে করার ব্যাপারে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইআর পরিচালক রাফেল গ্রোসকে সতর্ক করে দিয়েছে ইরান। ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি বুধবার তেহরানে এক বক্তৃতায় এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এখনই আবার শুরু করার জন্য রাফেল গ্রোসি ইরানের প্রতি আহ্বান জানানোর পর কামালবান্দি এই সতর্কবাণী উচ্চারণ করলেন। তিনি বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে অপেশাদার বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি আইএইআর মহাসচিব রাফেল গ্রোসিকে আন্তরিক পরামর্শ দিয়েছি। কামালবান্দি আরও বলেন, যদি আইএইআর দৃষ্টিতে কোনো কারিগরি সমস্যা থাকে তাহলে সংস্থাটির গঠন কাঠামোর আওতায় সুনির্দিষ্ট চ্যানেলে ইরানের সঙ্গে যোগাযোগ করতে হবে, কিন্তু এই ধরনের রাজনৈতিক রং লাগানো বক্তব্য দিয়ে গণমাধ্যমের খোরাক সৃষ্টি করা আইএইআর মহাপরিচালকের কাজ নয়। ইরানের এই মুখপাত্র দৃশ্যত গত 12 জুন সিএনএনে প্রচারিত গ্রোসির এক সাক্ষাৎকারের ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। ওই সাক্ষাৎকারে গ্রোসি ইরানের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য করেন। তিনি বলেন, সাম্প্রতিক ইতিহাস আমাদেরকে একথা জানান দেয় যে আন্তর্জাতিক পরিদর্শকদেরকে তাদের বাড়িতে চলে যাওয়ার আহ্বান জানানো কোনো কাজের কথা নয়। এর ফলে সবকিছু আরও বেশি সমস্যাপূর্ণ হয়ে পড়বে। এ সম্পর্কে কামালবান্দি আরও বলেন, একটি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে গ্রোসি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন বলেই ধরে নেওয়া যায়। তিনি এই ধরনের বক্তব্য দিয়ে পরিস্থিতিকে আরও জটিল করা থেকে বিরত থাকবেন বলে তেহরান আশা করে। সম্প্রতি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে রাফেল গ্রোসির দেওয়া এক প্রতিবেদনের সূত্র ধরে আইএইআর নির্বাহী বোর্ডে আমেরিকা সহ 4 পশ্চিমা দেশ ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করে তেহরান বলছে, আইএইআর পরিদর্শকদের সর্বোচ্চ সহযোগিতা করা সত্ত্বেও এবং গ্রোসির বারবার তেহরান সফর করা সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে ওই প্রস্তাব পাশ করা হয়েছে। প্রস্তাবটি পাশ হওয়ার পর ইরান আইএইআর পরিদর্শকদের সহযোগিতা করা কমিয়ে দিয়েছে। হামাসকে বুকে টানছে রাশিয়া, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা। সম্প্রতি রাশিয়া ইসরায়েল সম্পর্কে ব্যাপক অবনতি হয়েছে। এর প্রধান কারণ ইউক্রেন অভিযান। কিয়েভের পশ্চিমা সামরিক জোট নেটোয় যোগদান ঠেকাতে গত 24 ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সামরিক অভিযান শুরু করে মস্কো। অভিযানের কারণ হিসেবে রুশীয় কর্মকর্তারা বলছেন, ইউক্রেনকে বেসামরিকীকরণ এবং নাৎসি মুক্তকরণের লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। মূলত এরপরই ইসরায়েল ও রাশিয়ার মধ্যে শুরু হয় কথার যুদ্ধ, অভিযোগ আর পাল্টা অভিযোগের খেলা। এর মধ্যে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে কঠোর বার্তা দিতে এবার ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন এবং সশস্ত্র সংগঠন হামাসকে কাছে টানছে রাশিয়া। এপ্রিলেই আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে রাশিয়ার অভিযানের নিন্দা জানায় ইসরায়েল। চলমান ওই অভিযানকে আন্তর্জাতিক আইন ও বিশ্ব ব্যবস্থার চরম অবমাননা বলে অভিহিত করে দেশটি।
এখানেই শেষ নয়, রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেয় তেল আবিব। রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কারের পক্ষে ভোট দেয় তারা, যার পরিপ্রেক্ষিতে সংস্থাটি থেকে নিজেদের প্রত্যাহারের ঘোষণা দেয় রাশিয়া। ইসরায়েলের এসব কর্মকাণ্ড রুশ কর্তৃপক্ষকে নিশ্চিতভাবেই চরম ক্ষুব্ধ করেছে। রুশ অভিযানের নিন্দা জানিয়ে দেয়া তেল আবিবের বিবৃতি ও রাশিয়াকে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল থেকে বহিষ্কার করার চেষ্টাকে রাশিয়া বিরোধী আক্রমণ হিসেবে অভিহিত করেন রুশ কর্মকর্তারা। তবে এক্ষেত্রে মস্কো ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে আরও একটি অভিযোগ করে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে নিজেদের চলমান নিপীড়ন থেকে বিশ্ববাসীর নজর ঘোরাতে ইউক্রেন অভিযানের বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। একই সঙ্গে ইসরায়েলের ফিলিস্তিনের পশ্চিম তীর দখল ও গাজা উপত্যকা অবরোধের তীব্র নিন্দা জানান তারা। বিবৃতিতে আরও বলা হয়, পশ্চিমা দেশগুলোর প্রচ্ছন্ন ইন্ধন এবং যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সময় ধরে জবরদখল চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। মস্কো ও তেল আবিবের এই বাকযুদ্ধের ফলে তাদের সম্পর্কের দ্রুত অবনতি ঘটতে থাকে এবং রুশ পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারের পর সেটা একেবারে তলানিতে এসে ঠেকে। ইউক্রেন অভিযানের মধ্যে গত মাসে ইতালির একটি টিভি চ্যানেলকে গুরুত্বপূর্ণ একটি সাক্ষাৎকার দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ওই সাক্ষাৎকারে রাশিয়ার শীর্ষ এই কূটনীতিককে ইউক্রেনের রাশিয়ার সামরিক অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন করা হয়। উপস্থাপক প্রশ্ন করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যখন নিজে একজন ইহুদি, তখন ইউক্রেনকে কেন নাৎসি মুক্ত করার কথা বলা হচ্ছে? উপস্থাপকের প্রশ্নের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বলেন, জার্মানির সাবেক চ্যান্সেলর এবং নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের শরীরে ছিল ইহুদি রক্ত। ইউক্রেনের অভিযানের আগে থেকেই মস্কো অভিযোগ করে আসছে, ইউক্রেনে একটি নব্য নাৎসি গোষ্ঠীকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ভলোদিমির সরকার। রুশ নেতার এই মন্তব্যে তাৎক্ষণিক ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করে ইহুদিবাদী ইসরায়েল। ল্যাভরভ যা বলেছেন তা অমার্জনীয় বলে অভিহিত করে মস্কোকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান ইসরায়েলি কর্মকর্তারা। ইসরায়েলের বিরুদ্ধে মস্কোর অভিযোগ এখানেই শেষ নেই। মস্কো বলছে, ভলোদিমিরের সেনার পক্ষে লড়াই করতে ইউক্রেনে বহু সেনা পাঠিয়েছে ইসরায়েল। গত মাসের শুরুর দিকে বিষয়টা নিয়ে প্রথম মুখ খোলেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। এক বিবৃতিতে তিনি বলেন, ইউক্রেনে কুখ্যাত আজব ব্যাটালিয়নের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েলি যোদ্ধারা। ইউক্রেনের আজব ব্যাটালিয়নের বিরুদ্ধে নব্য নাৎসি আদর্শ ধারণের অভিযোগ বেশ পুরনো। হামাসের সঙ্গে রাশিয়ার সম্পর্ক। ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার এই কথার যুদ্ধ অব্যাহত রয়েছে। পাশাপাশি ইসরায়েল এবং তার প্রধান পৃষ্ঠপোষক যুক্তরাষ্ট্রকে আরও কঠোর বার্তা দিতে চাইছে রাশিয়া। ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে কাছে টানছে মস্কো। মে মাসে হামাসের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করেছে, যার নেতৃত্বে ছিলেন সংগঠনটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রধান মুসা আবু মারজুক। এছাড়া ফাতি হাম্মাদ এবং হুসাম বাদরান সহ হামাসের রাজনৈতিক শাখার সদস্যরাও ওই প্রতিনিধি দলে ছিলেন। হামাসের সূত্রগুলো বলছে, চলতি মাসেই আরও একটি প্রতিনিধি দল মস্কো সফর করবে। ইসরায়েলের শত্রু হামাসের সঙ্গে হঠাৎ করে রাশিয়ার এই সম্পর্ক জোরদারের প্রচেষ্টাকে ইউক্রেন ইস্যুতে তেল আবিবের যে অবস্থান, তার প্রতিশোধ হিসেবে ধরা যেতে পারে। 1980 দশকে ইয়াসির আরাফাতের প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের বিরোধিতা করতে গিয়ে হামাসের জন্ম হয়। পিএলওর মতো হামাসও ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বের অধিকারে বিশ্বাস করে না। তাদের প্রতীকে রয়েছে জেরুসালেমের ডোম অব দ্য রক। বর্তমানে কথিত ইসরায়েলের পুরো ভূখণ্ড গাজা ও পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে বিবেচনা করে গোষ্ঠীটি 1993 সালে ইয়াসির আরাফাত ওসলো চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করেন, যার মধ্য দিয়ে 1987 সালে শুরু হওয়া প্রথম ইন্তিফাদার অবসান হয়। তবে হামাস ওই শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যান করে ইসরায়েলের সশস্ত্র হামলা অব্যাহত রাখে। আর এই কারণে হামাস ইসরায়েলের বড় শত্রু এবং সেই শত্রুর অস্তিত্ব মুছে ফেলতে মরিয়া তেল আবিব। হামাসের সঙ্গে ইসরায়েলের এই পর্যন্ত 4 দফা বড় আকারের যুদ্ধ হয়েছে। সবশেষে গত বছরের মে মাসে যুদ্ধে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।
11 দিনের ওই যুদ্ধে গাজা উপত্যকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও সশস্ত্র ও রাজনৈতিক সংগঠন হিসেবে আন্তর্জাতিক স্তরে হামাসের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আগের চেয়ে কয়েক গুণ বেড়েছে। মুসলিম দেশের সরকারগুলোর মধ্যে যারা আগে একতরফাভাবে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করত ও গাজায় হামাস সরকারকে এড়িয়ে চলত, তাদের অনেকেই হামাস প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদের সমর্থন ব্যক্ত করেন। 2006 সালে গাজার সাধারণ নির্বাচনে হামাস ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এরপর থেকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতাহের অধীনে রয়েছে পশ্চিম তীর, আর গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে। আভ্যন্তরীণ রাজনীতির স্বার্থে ফিলিস্তিনের অন্যান্য গোষ্ঠীগুলোর মতো হামাসও বহুদিন ধরেই বড় শক্তি হিসেবে রাশিয়ার সঙ্গে আরও বৃহৎ পরিসরে সম্পর্ক জোরদারের স্বপ্ন লালন করে আসছে। তাদের বিশ্বাস ও প্রত্যাশা ফিলিস্তিন প্রশ্নে একমাত্র রাশিয়াই যুক্তরাষ্ট্রের দাদাগিরি চ্যালেঞ্জ করতে পারে। মস্কো বহুদিন ধরেই ফিলিস্তিনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে হামাসের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আসছে। 2006 সালে ফিলিস্তিনি নির্বাচনে হামাসের বিজয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বীকৃতি না পেলেও সর্বপ্রথম রাশিয়ায় আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এরপর থেকে উভয় পক্ষের নেতারা বিভিন্ন সময়ে নিয়মিতভাবেই বৈঠক করছেন। এসব বৈঠকের বেশিরভাগই মন্ত্রী ও উপমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত হয়ে আসছে। তবে সবশেষে গত মে মাসে হামাসের মস্কো সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এ সফরে হামাসের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন স্বয়ং রুশ উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ। এছাড়া এই সফরে চেচেন নেতা ও ইউক্রেনের সম্মুখ সমরের কমান্ডার রমজান কাদিরভের সঙ্গেও বৈঠক করেন হামাস সদস্যরা। ইউক্রেনে অভিযানের পর থেকে রাশিয়া কঠোর হুঁশিয়ারি দিয়ে আসছে, যারাই মস্কোর এই সামরিক অভিযানে নাক গলাবে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। ইউক্রেন ইস্যুতে ইসরায়েলের বিতর্কিত অবস্থানের পরিপ্রেক্ষিতে হামাসের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে মস্কো, এমনটাই মনে করেন এনসাইক্লোপিডিয়া জিও পলিটিক্যাল গবেষক ও মার্কিন সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন জন রোগাবের। সম্প্রতি আরব নিউজকে এক সাক্ষাৎকারে এই বিশ্লেষক বলেন, যুক্তরাষ্ট্রের উৎসাহে ইসরায়েল ইউক্রেনকে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে। শুধু তাই নয়, হেলমেট এবং বুলেট প্রুফ ভেস্টের পর এবার আরও উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ করার চিন্তাভাবনা করছে ইসরায়েল। তারই প্রতিক্রিয়ায় হামাসকে কাছে টানছে মস্কো। রুগাবের জানান, হামাসের মস্কো সফরের সপ্তাহখানেক আগেই ইসরায়েল তার রাজনৈতিক সামরিক শাখার প্রধানকে ইউক্রেনে পাঠায়। ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর বিষয়ে আলোচনা করাই ছিল তার ওই সফরের উদ্দেশ্য। এ নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যেও আলাপ হয়েছে।